হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের ওপর জার্মান সৈন্যদের নির্যাতন এবং বর্বরতার উপর নির্মিত মুভি দি পিয়ানিস্ট। এই ঘটনাটি স্পেলম্যানের সত্যিকারের জীবনী থেকে নেওয়া। সিনেমাটি শুরু হয় 1939 সালের পোল্যান্ডের অর্সো শহরে, যেখানে আমরা একজন পিয়ানো বাদককে দেখতে পাই। সে রেডিও স্টেশনের পিয়ানো বাজানোর কাজ করত। তখন বাইরে গুলির আওয়াজ হয়, কিন্তু সে তাও পিয়ানো বাজাতেই থাকে। সে জানে তখনকার সময় দেশে যুদ্ধ চলছিল, তাই সে এইসবে মনোযোগ না দিয়ে পিয়ানো বাজাতেই থাকে। কিন্তু তখন সেখানে একটা বোম ব্লাস্ট হয়, তাতে সে কিছুটা আহত হয়। সে যখন ভবনটি থেকে বাইরে বের হচ্ছিল, তখন একটা মেয়ে তার কাছে আসে, যার নাম ডরোটা। আর সে বলে তার পিয়ানো বাজানো শুনতে খুব ভালো লাগে। আসলে মেয়েটি স্পেলম্যানকে ভালোবাসত। তারপর সে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর সে দেখতে পায় তার পরিবারের লোকজন জিনিসপত্র গোছাচ্ছে, কারণ তারা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কিন্তু স্পেলম্যান তাদের সরাসরি না করে দেয় যে সে এই শহর ছেড়ে কোথাও যাবে না। তারা তখন রেডিওতে শুনতে পায় ফ্রান্স এবং ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করবে। এতে স্পেলম্যানের পরিবার অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ জার্মানের হিটলার বাহিনী হয়তোবা তাদের শহরে আর অ্যাটাক করতে পারবে না। কিন্তু তাদের ধারণা ভুল হয়। জার্মান বাহিনী পুরো শহরটিকে ঘিরে ফেলে এবং সকল রেডিও নেটওয়ার্ক বন্ধ করে দেয়। এতে স্পেলম্যানের পরিবারের আয়ের উৎসটিও বন্ধ হয়ে যায়। স্পেলম্যানের বাবা হিসাব করে দেখে তাদের কাছে মাত্র 5003টি জুলেটি আছে। আসলে পোল্যান্ডের টাকাকে জুলেটি বলা হয়। তখন সরকার থেকে এ ঘোষণা আসে, কেউ ঘরে 2000 জুলুটির বেশি দিতে পারবে না। তাই তারা 2000 জুলুটি সামনে রেখে বাকি টাকাগুলোকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে। অন্যদিকে স্পেলম্যান ও ডরোটার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তখন তারা একটি রেস্টুরেন্টে যায়, কিন্তু রেস্টুরেন্টের দরজায় লেখা ছিল এখানে ইহুদিদের প্রবেশ নিষেধ। তখন ডরোটি বলে, চলো আমরা পার্কে যাই। কিন্তু স্পেলম্যান তাকে জানায় জার্মান সরকার ইহুদিদের জন্য পার্কে যাওয়াও নিষেধ করে দিয়েছে। এরপর তারা রাস্তায় দাঁড়িয়ে কথাবার্তা বলে বাসায় চলে আসে। স্পেলম্যান বাসায় গিয়ে খবরের কাগজ পড়ে জানতে পারে জার্মান সরকার ইহুদিদের বাইরে বের হবার সময় তারা যেন তাদের হাতে সিম্বল বেঁধে বের হয়, যাতে ইহুদিদের সহজেই চেনা যায়। কিছুদিন পর খবরের কাগজ পড়ে তারা জানতে পারে 1940 সালের 31 অক্টোবরের মধ্যেই যাতে সকল ইহুদিরা তাদের বাসা ছেড়ে দেয় এবং একটি নির্দিষ্ট স্থানে চলে যায়। এরপর স্পেলম্যানের মা বলে তাদের কাছে মাত্র 20 টাকা আছে। তাই স্পেলম্যান বাধ্য হয়ে তার সাধের পিয়ানোটিকে 2000 টাকায় বিক্রি করে দেয়। এবার সেদিন চলে আসে যেদিন তাদের শহর ছেড়ে জার্মান সরকারের নির্ধারিত এলাকায় চলে যেতে হবে। তারা গিয়ে দেখে তাদের 6 জনের জন্য মাত্র একটি রুম রয়েছে। অন্যদিকে সকল ইহুদিকে একটি নির্দিষ্ট এলাকায় রাখার পর সেই এলাকাটিকে অর্সো শহর থেকে প্রাচীর উঠিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। কেউ যদি এই প্রাচীর টপকে বের হবার চেষ্টা করে তাহলে তাকে মেরে ফেলা হয়। সেখানকার মানুষের কর্মসংস্থান নাই, বিধায় টাকা পয়সার অভাব ও খাদ্যের প্রচুর অভাব দেখা দেয়। যেহেতু কোনো কর্মসংস্থান ছিল না, তাই স্পেলম্যান এবং তার ভাই বাজারে গিয়ে বই বিক্রি শুরু করে। কিন্তু মানুষের কাছে খাবার কেনার টাকা নেই, তাহলে মানুষ বই কিনবে কিভাবে? তাই তারা হতাশ হয়ে ফিরতে শুরু করে। তখন তারা দেখে জার্মান সৈন্যরা ইহুদিদের নিয়ে হাসি তামাশা করছে। এমনকি একজন বিকলাঙ্গ ব্যক্তির সাথে একজন বৃদ্ধ মহিলার নাচতে বাধ্য করা হচ্ছিল। তখন স্পেলম্যান এবং তার ভাই বাড়িতে ফেরত আসে। তারা দেখে তাদের সাথে একজন লোক দেখা করতে এসেছে, যার নাম ইজাক হেলার। স্পেলম্যান তাকে চিনত। সে জার্মান সরকারের অধীনে একজন পুলিশের কাজ করে। সে জানায় এখানে জনসংখ্যা অধিক হয়ে যাবার কারণে এখানে ইহুদি পুলিশ নিয়োগ করবে। স্পেলম্যান যদি রাজি হয় তাহলে সে জার্মান সরকারকে বলে তার জন্য একটি পুলিশের চাকরি দিতে পারবে। এতে তার সাংসারিক আর্থিক অবস্থা উন্নতি হবে। কিন্তু স্পেলম্যান সরাসরি না করে, কারণ সে এরকম নিষ্ঠুর কঠোর জার্মান সরকারের অধীনে কাজ করতে চায় না। এটা শুনে ইজাক হেলার সেখান থেকে চলে আসে। এরপর স্পেলম্যান একটি বড়লোক ইহুদিদের রেস্টুরেন্টে পিয়ানো বাজানোর কাজ শুরু করে। তখনকার সময় ইহুদিদের বাচ্চারা সেই প্রাচীরের নিচে গর্ত করে বের হয়ে কাজকর্ম করে টাকা উপার্জন করে আবার ফিরে আসত। এতে তাদের সংসার চলত। একদিন যখনই স্পেলম্যান বাড়ি ফিরছিল, তখন সে দেখে প্রাচীরের নিচ দিয়ে একটি বাচ্চা আসছে, কিন্তু অপর পাশে জার্মান সৈন্যরা তাকে ধরে ফেলে। বাচ্চাটির মাথা ছিল এক পাশে এবং পা ছিল প্রাচীরের অন্য পাশে। স্পেলম্যান অনেক চেষ্টা করে বাচ্চাটিকে টেনে বের করার, কিন্তু বাচ্চাটিকে জার্মান সৈন্যরা এত মারে যে বাচ্চাটি অজ্ঞান হয়ে যায়। জার্মান সৈন্যদের অত্যাচার দিন দিন বাড়তেই থাকে।
রাতে যখন জার্মান সৈন্যরা টহল দিত তখন সকলেই তাদের বাড়ির লাইট অফ করে দিত। একদিন স্পিলম্যান তার জানলা দিয়ে দেখে তার অপর পাশের বাড়িতে জার্মান পুলিশ এসেছে। পুলিশ তাদের দাঁড়াতে বলে, তারা সকলেই দাঁড়ায়, কিন্তু একজন লোক প্যারালাইজড অবস্থায় থাকায় সে দাঁড়াতে পারে না। তাই জার্মান পুলিশ তাকে হুইলচেয়ার সমেত উপর থেকে ফেলে দেয়। এতে লোকটি মারা যায় আর বাকি সদস্যদেরকে সেখান থেকে চলে যেতে বলে। যখন তারা দৌড়ে যাচ্ছিল তখন পেছন দিয়ে জার্মান সৈন্যরা গুলি করে তাদের মেরে ফেলে, কিন্তু তখনও যারা বেঁচে ছিল জার্মান সৈন্যরা তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিষ্ঠুরভাবে তাদের মেরে ফেলে। এরপর স্পিলম্যান সেই জার্মান পুলিশ ইজাক হেলারের সাথে দেখা করে আর বলে তাকে সাহায্য করতে, কিন্তু ইজাক হেলার তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, একবার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তুমি তো এখন তা নেওনি, এখন তার আর কিছুই করার নেই। তখন সেখানে একজন মহিলা খাবার নিয়ে যাচ্ছিল। তখন একজন লোক খাবারটি কেড়ে নেবার চেষ্টা করে, কিন্তু খাবারটি ফসকে মাটিতে পড়ে যায়। এতে মহিলাটি কাঁদতে থাকে, কিন্তু যে লোকটি খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল সে এতটাই ক্ষুধার্ত ছিল যে মাটিতে পড়া খাবারগুলো সে খেতে থাকে। এরপর জার্মান সরকার ইহুদিদের সেই স্থান থেকে সরিয়ে অন্য আরেকটি স্থানে নিয়ে যায়, যেখানে তাদের অবস্থা ছিল আরও ভয়াবহ। তাদের সারাদিন গাধার মতো খাটানো হতো আর তারা একটি রুমে 70 থেকে 80 জন করে থাকত। এরপর 1942 সালের 16 আগস্ট তাদের অন্য আরেকটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের 1 থেকে 1.5 ঘন্টা রোদের মধ্যে কাটাতে হতো, যার ফলে ক্ষুধার্ত অবস্থায় অনেক মানুষ মারা যেত। একদিন স্পিলম্যানের বাবা দেখে একটি ছেলে চকলেট জাতীয় কিছু একটা বিক্রি করছে। তখন স্পিলম্যানের বাবা জিজ্ঞাসা করে এটির দাম কত। ছেলেটি বলে এর দাম 20 জুলুটি। স্পিলম্যানের বাবার কাছে 20 জুলুটি ছিল না। পরবর্তীতে পরিবারের সকল সদস্যের কাছ থেকে টাকা গুছিয়ে একটি চকলেট কেনে। চকলেটের সাইজ এতটাই ছোট ছিল যে স্পিলম্যানের বাবা সেই চকলেটটিকে ছুরি দিয়ে কেটে তার পরিবারের সাথে ভাগ করে খায়। এরপর জার্মান সরকার সেখানে 60,000 ইহুদিকে রেখে বাকি ইহুদিদের একটি মালগাড়িতে করে অন্য একটি স্থানে পাঠানো হচ্ছিল। স্পিলম্যান এবং তার পরিবার মালগাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখন হঠাৎ সেই পুলিশটি, যার নাম ইজাক হেলার, সে স্পিলম্যানকে টেনে আরেক জায়গায় নিয়ে যায়। স্পিলম্যান ভয়ে চিল্লাচিল্লি করতে থাকে। সে ভাবছিল হয়তোবা তাকে মেরে ফেলা হবে, কিন্তু পুলিশটা তাকে বলে মালগাড়িতে করে যাদের নিয়ে যাওয়া হবে জার্মান সরকার তাদেরকে মেরে ফেলবে, আমি তোমার প্রাণ বাঁচালাম। তখন স্পিলম্যান সেখান থেকে পালিয়ে যায় আর কাঁদতে থাকে, কারণ সে জানে তার পরিবারকে মেরে ফেলা হবে। তার পরিবার এখন মালগাড়িতে আছে। এরপর স্পিলম্যান সেই জায়গায় যায় যেখানে আগে সে থাকত। সেখানে গিয়ে সে সবকিছু ভাঙাচোরা এবং মৃতদেহ ছাড়া কিছুই দেখতে পায় না। তারপর সে রেডিও স্টেশনে যায় যেখানে আগে সে পিয়ানো বাজাতো। সেখানে গিয়ে ভাঙা আলমারির নিচে একজনকে দেখতে পায়। সেই লোকটি তাকে তাড়াতাড়ি আলমারির ভেতর চলে আসতে বলে আর বলে তাদের কিছুদিন এখানেই থাকতে হবে। কিছুদিন পর স্পিলম্যান সেখান থেকে বের হয় এবং বাইরের পরিস্থিতি তখন কিছুটা স্বাভাবিক হয়েছে। সে ওইখানকার বাকি ইহুদিদের সাথে একটি শ্রমিকের কাজ শুরু করে, কিন্তু স্পিলম্যান আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, কারণ সে আগে পিয়ানো বাজানোর কাজ করত, এখন তাকে লেবারের কাজ করতে হচ্ছে। অন্যদিকে জার্মান সৈন্যরা ইহুদিদের ওপর অনেক অত্যাচার করতে থাকে, যাকে যখন মন চায় গুলি করে মেরে ফেলছিল। এরপর স্পিলম্যানের সাথে আরও একটি ছেলের বন্ধুত্ব হয়। সে তাকে জানায় এখান থেকে প্রতিদিন মালগাড়ি করে ইহুদিদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আসার সময় মালগাড়িটি খালি অবস্থায় আসছে। আসলে সেখানে নিয়ে ইহুদিদের মেরে ফেলা হচ্ছে। জার্মান সৈন্যরা আস্তে আস্তে আমাদের বিলীন করে দিচ্ছে। আগে আমরা যেখানে জনসংখ্যায় 5 লাখ ছিলাম, কিন্তু বর্তমানে আমরা আছি মাত্র 60,000। যারা কাজকর্ম করতে পারে তাদেরকে শুধুমাত্র এখানে রাখা হয়েছে। এরপর ছেলেটি বিদ্রোহ করবে বলে জানায়, আর স্পিলম্যান বলে আমিও তোমাদের সাথে আছি। এরপর একদিন স্পিলম্যান পিঠে ইট নিয়ে উপরে যাচ্ছিল। তখন আকাশে কিছু জেট প্লেন উড়ে যাচ্ছিল। সে সেটিকে দেখার জন্য উপর দিকে তাকায়, ফলে তার পেছনে থাকা ইটগুলো পড়ে যায়। এটা দেখে জার্মান সৈন্য খুব রেগে যায় এবং তাকে চাবুক দিয়ে মারতে শুরু করে। একসময় সে অজ্ঞান হয়ে যায়। এরপর স্পিলম্যানকে অন্য কাজের দায়িত্ব দেওয়া হয়, কারণ তারা জানে এভাবে চলতে থাকলে একসময় স্পিলম্যান মারা যাবে। একদিন জার্মান পুলিশ অফিসার সকলের উদ্দেশ্যে বলে, যদি তোমরা ভাবো এখান থেকে পালিয়ে বাঁচতে পারবে তাহলে সেটা ভুল। তোমাদের সকলকে এখানে সারা জীবন কাজ করে যেতে হবে। অন্যদিকে আরেকজন ছেলেকে দায়িত্ব দেওয়া হয় শহরে গিয়ে সকলের জন্য আলু রুটি নিয়ে আসার জন্য। এই সুযোগে তারা আলুর সাথে বন্দুক নিয়ে আসা শুরু করে। এভাবে কিছুদিনের মধ্যে তাদের কাছে অনেক বন্দুক জমা হয়ে যায়। একদিন রাতে সেই ছেলেটির সাথে স্পিলম্যান কথা বলে। তাকে বলে সে যেন তাকে বাইরে যেতে সাহায্য করে।
কিন্তু ছেলেটি জানায় এখান থেকে পালানো সহজ, কিন্তু বাইরে গিয়ে বেঁচে থাকাটা অনেক কঠিন, কারণ চারিদিকে জার্মান সৈন্য খুব কড়াভাবে পাহারা দিচ্ছে, ইহুদিদের দেখলেই মেরে ফেলছে। স্পেলম্যান বলে সে তো প্রতিদিন আলু রুটি আনার জন্য শহরে যায়। শহরে তার পরিচিত একটি দম্পতি আছে যার নাম জেনিনা এবং এন্দ্রিস। তারা খুব ভালো, সে যেন তাদের সাথে যোগাযোগ করে। কিছুদিন পর ছেলেটি জানায়, তোমার কথায় সেই দম্পতির সাথে যোগাযোগ করেছি, সেই দম্পতি তোমাকে সাহায্য করবে বলে জানিয়েছে। একদিন রাতে যখন সকল ইহুদিরা কাজ করে ফিরছিল, তখন জার্মান একটি সৈন্য সকলকে চাবুক পেটা করে আর বলে, তোমরা কি জানো কেন আজ তোমাদের আমি চাবুক পেটা করলাম? কারণ আজ হ্যাপি নিউ ইয়ার। এরকমভাবে জার্মান সৈন্যরা ইহুদিদের ওপর কারণে অকারণে অত্যাচার করত। একদিন রাতে স্পেলম্যান পালিয়ে শহরে চলে যায়। সে সেখানে যাবার আগে তার হাতের ইহুদির সিম্বলটি খুলে নেয় আর সে খ্রিস্টান সেজে সেখানে পৌঁছায়। জেনিনা এবং এন্দ্রিস তাকে জানায় সে বেশি দিন এখানে থাকতে পারবে না, কারণ জার্মান সৈন্যরা প্রায় এখানে টহল দেয়। তারপর তাকে একটি রুম দেখিয়ে এন্দ্রিস তাকে একটি ঠিকানা দেয় আর বলে, এখানে কোনো সমস্যা হলে তুমি এই ঠিকানায় চলে যাবে। কিছুদিন পর ইহুদিরা বিদ্রোহ শুরু করে, কারণ আলুর বস্তায় করে তারা অনেক অস্ত্র জোগাড় করেছিল, কিন্তু তারা জার্মান সৈন্যদের কাছে হেরে যায় আর তাদের সকলকে জার্মান সৈন্যরা গুলি করে মেরে ফেলে। স্পেলম্যান যদি সেখানে থাকতো তাহলে সেও বিদ্রোহতে যোগ দিত আর সেও মারা যেত। তার ভাগ্য ভালো ছিল। কিছুদিন পর স্পেলম্যানের সাথে একজন লোক দেখা করতে আসে। সে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমার সেই বন্ধু দম্পতিকে জার্মান সৈনিক আটক করেছে আর জার্মান সৈনিক যে কোনো সময় এখানে চলে আসতে পারে। স্পেলম্যান জানায় সে এখান থেকে যাবে না, তাই সে লোকটি চলে যায়। পরবর্তীতে আস্তে আস্তে বাড়িতে থাকা সকল খাবার শেষ হয়ে যাচ্ছিল। স্পেলম্যান অনাহারে দিন কাটাচ্ছিল। একদিন সে রান্নাঘরে খাবার খোঁজার সময় হাতের ধাক্কা লেগে কিছু প্লেট নিচে পড়ে যায়, ফলে অনেক শব্দ হয়। এজন্য পাশে থাকা একজন জার্মান মহিলা এসে তাকে বলে, দরজা খোলো, না হয় আমি পুলিশ ডাকবো। এটাতে স্পেলম্যান খুব ভয় পেয়ে যায় এবং সে দরজা খোলে। জার্মান মহিলাটি বলে, তুমি কে? আগে তো তোমাকে কখনো এখানে দেখিনি। এছাড়া আরও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। তাদের এ সকল কথাবার্তার মধ্যে পাশে থাকা আরও একজন জার্মান মহিলা চলে আসে আর বলে, কি হয়েছে? মহিলাটি বলে, এই লোকটি ইহুদি। একথা শুনে স্পেলম্যান খুব ভয় পেয়ে যায় আর সে কোনো মতে সেখান থেকে পালিয়ে নিচে চলে আসে। এরপর স্পেলম্যান সেই ঠিকানায় যায় যে ঠিকানা এন্দ্রিস তাকে দিয়েছিল। সেই ঠিকানায় গিয়ে কলিং বেল চাপতেই একজন প্রেগনেন্ট মহিলা দরজা খুলে। সেই মহিলাটা আর কেউ নয়, বরং ডরোটা ছিল, যাকে স্পেলম্যান একসময় ভালোবাসত। আসলে ডরোটা ভেবেছিল স্পেলম্যান মারা গেছে, তাই সে একজন খ্রিস্টান লোককে বিয়ে করে। তারপর সেখানে ডরোটার হাজব্যান্ড চলে আসে আর তাকে অন্য একটি বাড়িতে নিয়ে যায়। ডরোটার হাজব্যান্ড বলে, তুমি এখানে নিরাপদে থাকতে পারবে, এই এলাকাটা জার্মান সৈন্যদের, তাই তারা কোনোভাবেই বুঝতে পারবে না যে তুমি এখানে আছো। তারপর সে একজন লোকের সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে সে তোমার খাবার দাবার এবং তোমার খেয়াল রাখবে। এটা বলে ডরোটার হাজব্যান্ড সেখান থেকে চলে যায়। কিছুদিন পর সেই লোকটি খাবার নিয়ে আসে, যাকে স্পেলম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। সে বলে রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড একসাথে জার্মানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, তাই কিছুদিনের মধ্যেই এখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিছুদিন পর ডরোটা এবং তার স্বামী স্পেলম্যানের সাথে দেখা করতে আসে আর দেখতে পায় স্পেলম্যানের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে, সে হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাবে। তখন তারা কষ্টে একটি ডাক্তার জোগাড় করে আর সেখানে নিয়ে আসে। ডাক্তারটি তার সেবা যত্ন করতে থাকে। ডরোটা জানায় সে এখান থেকে চলে যাচ্ছে, কারণ এখানে কিছুদিনের মধ্যেই যুদ্ধ শুরু হতে পারে, যেটা তার এবং তার বাচ্চার জন্য মোটেও ভালো নয়। ডরোটা কিছু খাবার এবং ওষুধ স্পেলম্যানের জন্য রেখে চলে যায়। কিছুদিন পর ইহুদিরা জার্মানদের উপর বিদ্রোহ শুরু করে এবং তারা কিছু জার্মানদের মেরে ফেলে, যার ফলে জার্মান সৈন্যরা ভারী ট্যাঙ্ক এনে প্রতিটি বাড়িতে বোমা ব্লাস্ট করতে থাকে। স্পেলম্যান কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে শুধু ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। সে একটি ভাঙা বাড়িতে খাবার খুঁজছিল। তখন সেখানে একটি খাবারের কৌটা খুঁজে পায়, কিন্তু কৌটাটি সিল করা ছিল। সে অনেক চেষ্টা করে কৌটাটি খোলার। তখন সেখানে একটি জার্মান পুলিশ চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? স্পেলম্যান তাকে বলে, কৌটাটি খোলার চেষ্টা করছি। পুলিশটি তাকে বলে, তুমি কি কাজ করো? স্পেলম্যান তাকে জানায় সে পিয়ানো বাজায়। তারপর সে পুলিশ তাকে একটি পিয়ানোর কাছে নিয়ে যায় আর তাকে বাজাতে বলে। স্পেলম্যান খুব সুন্দর করে পিয়ানো বাজায়। জার্মান পুলিশটি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ইহুদি? স্পেলম্যান উত্তর দেয়, হ্যাঁ। তারপর জার্মান পুলিশ তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর থেকে মাঝে মাঝে জার্মান পুলিশটি তার সাথে দেখা করতে এখানে আসতো এবং তাকে খাবার দিয়ে যেত। একদিন সেই পুলিশটি তার সাথে শেষবারের মতো দেখা করতে আসে
আর বলে রাশিয়ার সৈন্যরা তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে, যার কারণে তারা এখান থেকে চলে যাচ্ছে। এবং যাবার আগে সেই পুলিশটি তাকে একটি কোট দিয়ে যায়, কারণ সেখানে অনেক ঠান্ডা ছিল। পরের দিন সকালে পাশ দিয়ে একটি গাড়ি যেতে দেখে, যেটি ছিল পোল্যান্ডের গাড়ি। সে তখন বাইরে বের হয়, কিন্তু তাকে দেখে একজন মহিলা জার্মান জার্মান বলে চিল্লাচিল্লি করতে থাকে, কারণ সে জার্মানদের পোশাক পরেছিল। তখন রাশিয়ার সৈন্য তার উপর বন্দুক দিয়ে গুলি চালাতে থাকে। স্পিলম্যান জোরে জোরে চিল্লাতে থাকে আর বলে, আমি জার্মান নই, আমি পোল্যান্ডের বাসিন্দা। তখন সৈন্যরা জিজ্ঞাসা করে, তাহলে তুমি কেন জার্মানদের পোশাক পরে আছো? সে জানায় এখানে অনেক ঠান্ডা, তাই। সৈন্যরা বুঝে যায় স্পিলম্যান সত্য কথা বলছে, আর সে একজন ইহুদি। এরপর একটা জায়গা দেখানো হয় যেখানে রাশিয়ার সৈন্যরা জার্মান সৈন্যদের আটকে রেখেছে আর অন্যদিকে ইহুদিদের মুক্ত করছে। সেখানে থাকা একজন লোক জার্মান সৈন্যদের দিকে তাকিয়ে বলে, তোমরা খুনি, তোমার কারণে আমার মিউজিক ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। কথা শুনে একজন জার্মান সৈন্য বলে ওঠে, তুমি কি স্পিলম্যানকে চেনো? লোকটি বলে, হ্যাঁ, সে আমার বন্ধু। জার্মান সৈনিক বলে, আমি একসময় স্পিলম্যানের জীবন বাঁচিয়েছিলাম, তুমি আমার কথা তাকে বলো যে আমি এখানে আছি। তারপর আমরা দেখি স্পিলম্যান আবারও রেডিওতে পিয়ানো বাজানোর কাজ শুরু করেছে। সেখানে তার বন্ধুটিও রয়েছে। একসময় তারা সেই স্থানে যায় যেখানে রাশিয়ার সৈনিকরা জার্মান সৈনিকদের আটকে রেখেছিল, কিন্তু সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না। আসলে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গিয়েছিল। তারপর আমাদের কিছু তথ্য দেখানো হয়। যে জার্মান সৈনিক স্পিলম্যানের জীবন বাঁচিয়েছিল তার নাম উইলিয়াম হোসেনফিল্ড, এবং সে 1952 সালে রাশিয়ার কারাগারে মারা যায়। আর তারপর আমাদের স্পিলম্যানের একটি আসল ছবি দেখানো হয়, আর সে 2000 সালের 6 জুলাই 88 বছর বয়সে পোল্যান্ডের অর্শ শহরে মারা যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়। মুভিটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করো।